টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, তাই প্রকৃতি দেখাতে পারছি না, কিন্তু আমি একটি ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছি। সবাইকে শুভেচ্ছা, ওহাইও গোজাইমাস। এই সকালে আমি সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো জাপানে কেন জিনিসপত্রের এত দাম বেশি। এবং করুণ ঘটনা হলো এই গত ৩ বছরে ১০,০০০-এর উপরের জিনিসের দাম জাপানে বেড়েছে, এবং এই জুলাই মাসে আরও ৪১১টি প্রোডাক্টের দাম বাড়বে। সেই জন্য জাপানিরা খুব তাহান তাহান অবস্থা, খুবই ভয়ার্থ অবস্থায় আছে, খুবই করুণ অবস্থায় আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো করুণ অবস্থা নেই। মূল কারণ হলো ৪১১টি যে প্রোডাক্ট এর দাম বাড়বে তার অধিকাংশই হলো অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট, চকলেট জাতীয় প্রোডাক্ট, স্ন্যাক্স জাতীয় প্রোডাক্ট, এবং যেটা না খেলেও চলে, এবং এগুলোর অধিকাংশই আমি খাই না। জাপানের অধিকাংশ প্রোডাক্ট এর রসদ এবং প্রোডাক্টগুলো আমদানি নির্ভর। এমনকি যে জাপান যে ইলেকট্রনিক প্রোডাক্ট রপ্তানি করে এগুলোরও রসদ, এগুলোরও কাঁচামাল আসে বিদেশ থেকে। যাই হোক, এই কারণে জাপানে জিনিসপত্রের দাম ওঠানামা করে। যদি আমদানি করা রসদ এবং আমদানি করা প্রোডাক্টের দাম বেড়ে যায়, সমস্ত কিছুই হু হু করে এখানে বেড়ে যায়। তা এবার দাম বাড়ছে, তার মূল কারণ হলো যাতায়াত, ট্রান্সপোর্টেশন এবং সাপ্লাই চেইনে দাম বেড়ে যাওয়া। জাপানে আপনারা সবাই জানেন, কম মূল্য দিয়ে বা এটা সেটা করে বা মানুষকে ঠকিয়ে কখনো শ্রমিক রাখা যায় না। এখানে অবশ্যই নির্দিষ্ট একটা ফেরমের ভিতর নির্দিষ্ট বেতনের ভিতর রাখতে হয়, যার ফলশ্রুতিতে মালিকরা যা ইচ্ছা তাই লাভ করতে পারে না। আর এখানে সমস্ত কিছুই ঘটে ডকুমেন্টেশনের মাধ্যমে, আইনের মাধ্যমে। মূলত আউটগোয়িং এবং ইনকামিং সমস্ত অর্থনৈতিক লেনদেনগুলো ডকুমেন্টেশনের মধ্যে থাকে। গভর্নমেন্ট এইসবগুলো সব কিছুই তদারকি করার কারণে এখানে মজুদদারি করা, ২ নম্বরি করা, এটা সেটা করার কোনো সুযোগ নেই, করতে পারে না। আরেকটা কারণ হলো জাপানিরা প্রোডাক্টের খুবই পারফেক্ট, 100% পারফেক্ট। জান যাবে তো মান দিবে না, জান যাবে তো মান দিবে না। মনে করেন একটা বিস্কিট বানাবে, সেটাতে বিস্কিটের গুণগত মান নির্ণয় করার জন্য যত রকম কলা কৌশল আছে সবগুলো প্রয়োগ করে, এবং এগুলো তো দিন দিন প্রতিদিনই এদের উৎকর্ষ সাধন করে, যার ফলশ্রুতিতে গবেষণা খাতে অনেক বেশি ব্যয় হয়। আরেকটা কারণ হলো জাপানিরা সৃজনশীল। একটা বিস্কিট কিনবেন, বিস্কিটে কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশে ২টা ঊর্ধ্বে ৩টা প্যাকেজ থাকে, জাপানে মিনিমাম ৩ থেকে ৪টা ৫টা ৬টা পর্যন্ত অনেক সময় প্যাকেট থাকে। মূল কারণ মনে করেন যে একটা বিস্কিট কিনবেন, তাহলে ছোট্ট একটা পোলারে রাখবে, তারপরে বড় একটা ছোট্ট একটা প্যাকেট দিবে, এক একটা বিস্কিট এক একটা প্যাকেট, তারপর বড় প্যাকেটটাতে আরেকটা দিবে, তারপরে আপনাকে যে প্যাকেটটা কিনলেন সেটাকে দেওয়ার জন্য একটা ঠুঙ্গা বলি আমরা, না, সেটা ছোট্ট ঠুঙ্গা দিবে। ঠুঙ্গা দেওয়ার ছোট ঠুঙ্গাটা আবার একটা বড় ঠুঙ্গা দিবে, যেটা আপনি হাত দিয়ে নিতে পারেন। আর যদি একাধিক কিনেন তাহলে আরো একটা ঠুঙ্গা দিবে। তো এইভাবে ৪ থেকে ৫টা ঠুঙ্গা দেওয়ার কারণে ঠুঙ্গার পিছনে অনেক কিছু ব্যয় হয়, যেটা বাংলাদেশের অনেক কোম্পানি ওই সেই বিস্কুট তৈরিতেও ব্যয় করে না। আরেকটা কারণ হলো জাপানিরা যত্রতত্র প্রতিযোগিতা করতে পারে না। কারণ হলো এখানের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কাঁচামাল এবং এক্সপোর্ট ইম্পোর্টটা নিয়ন্ত্রণ করে কিছু কোম্পানি। যেসব কোম্পানি খুবই খুবই প্রভাবশালী, এবং ছোট ছোট কোম্পানিগুলো এগুলো প্রতিযোগিতা যাইতে পারে না। বিদেশিরাও এখানে এসে প্রতিযোগিতা করে জিনিসপত্রের দাম যে কমাবে, একমাত্র চাইনিজরা ছাড়া এখানে খুবই কম কোম্পানি গেইন করতে পারে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এখানে প্রোডাকশন কস্ট বেশি, এবং সাপ্লাই চেইনটা অনেক কস্টলি, এবং এখানে ২ নম্বরি করে বা মনে করেন যে মজুতদারি করে বা এটা সেটা করে কোনো কিছুই করার সুযোগ হয় না। কৃষকরাও যারা উৎপাদন করে তারাও কিন্তু ন্যায্য মূল্য পায়। আমি দেখেছি বাংলাদেশে ঝিনাইদহতে কানাইবাসী নামে একটা সুন্দর পটল রয়েছে, কৃষকের সঙ্গে জিজ্ঞেস করছে কত কেজি, সে বলে ৩.৫ টাকা কেজি। আর সেই কানাইবাসী পটল ঢাকায় কারণ বাজার আমি জিজ্ঞেস করছি কত, ৩৫ টাকা। আবার মোহাম্মদপুরে জিজ্ঞেস করছি, সেখানে বলে ৫৫ টাকা। দেখেন, যে কৃষকটা উৎপাদন করতেছে এত যত্ন নিয়ে, সে পাচ্ছে ৩.৫ টাকা, আর ঝিনাইদহতে আনার কারণে দেখেন এখানে দাম হয়ে গেছে ৫৫ টাকা।
জাপানে এই সুযোগটা নেই। অবশ্যই ব্যবসায়ীরা ব্যবসা করে 10 থেকে 20% বেশি লাভ করতে পারে না। এখানে 100-200% করতে পারে না। এখানে মনে করে আজকে পেঁয়াজের দাম ৳10 কেজি, ৳15 কেজি, আগামীকাল ৳120 কেজি, এটা এখানে সুযোগ নেই। সবকিছু আইনের নিয়ন্ত্রণে, গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকার কারণে মানুষ অভিযোগ করে, এটা ঠিক আছে। কিন্তু ভাঙচুর, হরতাল, এটা সেটা করে মানে কেউ ধ্বংস করতে পারে না এবং সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সবচেয়ে বড় কথা হলো জাপানের প্রোডাক্ট কোয়ালিটি এবং আইনের শাসন এবং এবং সব মানুষের রোজগার বেশি হওয়ার কারণে দাম বেশি হলেও এখানে মানুষের খুব বেশি কষ্ট হয় না। আমি দাম নিয়ে কখনোই প্রশ্ন করি না। প্রশ্ন করি সব মানুষের যদি টাকা থাকে, সব মানুষের যদি রোজগার করতে পারে এবং প্রোডাক্টের কোয়ালিটি থাকে, বাংলাদেশের জিনিসের দাম বাড়ুক, সমস্যা নাই। কিন্তু একজন মানুষে সারাদিন কাজ করে বেতন পাবে $500, আরেকজনে মনে করেন যে কাজ না করেই পাবে $5,000। যদি $5,000 পায় তার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু যে $500 পায় তার জন্য তো একই দাম। সেজন্য খুব কষ্ট হয়। আমি মনে করি যে বাংলাদেশে বেতনের যে মার্জিনটা, রোজগারের যে মার্জিনটা যে করেই হোক জাপানকে ফলো করে আমি মনে করি সবার জন্য একটা ন্যায্য বেতনের সিস্টেম এবং ন্যায্য রোজগারের পথ তৈরি করা দরকার। আর পাশাপাশি যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত, যারা কৃষক, যারা শ্রমিক, তাদের সামহাউ আমাদেরকে জাপানের মতো বেতন বাড়াইতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমরা যদি যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদের মর্যাদা না দিই, তাদের বেতনের এবং রোজগারের ব্যবস্থা না করি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে, বিশেষ করে বাংলাদেশের জীবন থেকে কিন্তু তাহেন অবস্থা যাবে না। তবে জাপানে জিনিসপত্রের দাম বাড়লেও জাপানিরা কিন্তু এই জিনিসকে এত বেশি দাম মনে করে না। অনেক অতিরিক্ত দাম বেড়ে গেলে হয়তো সে প্রোডাক্টটা খায় না, কিন্তু নিজের বেঁচে থাকার জন্য যে প্রোডাক্ট, সেটা নিয়ে জাপানিদের খুব বেশি সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হলো মানুষের জীবন সুখী সুন্দর করতে হবে। এই ব্যাপারে আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মানুষকে সবারকে সজাগ, সচেতন, সতর্ক থাকতে হবে। জাপানিদের মতো আমাদের জীবন আরো সুখী সুন্দর হোক এবং অবশ্যই জাপানেও কিন্তু জিনিসের দাম একটু কমানো দরকার এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে দরকার। অতিরিক্ত দাম বেড়ে যায় অনেক সময় কিন্তু, বিশেষ করে সেবাগুলো, স্কুলের সেবা, এবং যদিও গভর্নমেন্ট ভর্তুকি দেয় কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো, ইউরোপিয়ান দেশগুলোর মতো এখনো দেয় না। এটা ইচ্ছা করেই দেয় না, হয়তো সাস্টেনেবল অর্থনীতি করার জন্য। যাই হোক, আমি মনে করি জাপানের মানুষের আরো সুখী হবে, বাংলাদেশের মানুষ আরো সুখী হবে। জিনিসের দাম, কোয়ালিটি এবং বেতনের ব্যাপারে আমাদেরকে আসলেই কখনোই কম্প্রোমাইজ করা উচিত না। সবকিছুই হওয়া উচিত মানুষের জীবন কেন্দ্রিক, সুখ কেন্দ্রিক এবং সুবিধা কেন্দ্রিক। আদারওয়াইজ আমরা নিজেরা মাইন্ডফুল থাকতে পারবো না, সুখী সুন্দর জীবনযাপন করতে পারবো না। আমাদের জীবন মানে কষ্টকর হবে। সবার জীবন কষ্ট থেকে মুক্ত হোক, সেই কামনায় রইল। জাপানের এই বৃষ্টি স্নাত পরিবেশ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি নিয়মিত জাপানের গ্রাম থেকে উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ভিডিও ভালো লাগে। যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যদি জাপান থেকে কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্টসে এবং মেসেজে লিখে রাখুন। আমি যতদূর সম্ভব করার চেষ্টা করব। আমার চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করবেন।